সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, ফার্স্ট ইউনিটে গণিতের ধারাবাহিক প্রস্তুতিমূলক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফার্স্ট বিগত 2013-14 সালের প্রশ্নগুলো সহজ উপায়ে একের অধিক ব্যাখ্যা সহ নন সিলেবাস ভুক্ত বিষয়গুলো ব্যাখ্যা করতে চেষ্টা করব। সো একটু আগে তোমাদেরকে আমি বললাম যে নন সিলেবাস মানে সিলেবাসের বাহিরে, যার প্রমাণ হচ্ছে এখানে যে 1 নম্বর প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে মডুলাস x মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল টু এর সমাধান সেট নিচের কোনটি। এই প্রশ্নটা আসছে তোমাদের যে হায়ার ম্যাথ আছে সেই হায়ার ম্যাথের অংশ থেকে। ফার্স্টে কিন্তু হায়ার ম্যাথের টাইপের প্রশ্ন করা হয়। এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে পরম মানের একটা অসমতা দেওয়া আছে। পরম মানযুক্ত অসমতা এই শব্দটার সাথে কি তোমরা কেউ কি পরিচিত আছো? যারা হয়তো এসএসসিতে সায়েন্সে ছিল তারা হয়তো কম বেশি পরিচিত, কিংবা যারা আর্টসে ছিল তারা পরিচিত কিনা সেটা আমি বলতে পারতেছি না। সো পরম মানযুক্ত অসমতা, এটাকে যদি আমি সহজ ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করি তাহলে হবে যে অসমতায় পরম মান যুক্ত থাকবে সেটাই হবে পরমাণু অসমতা। এটার মতো করে যদি এমন একটা পরম মান যুক্ত অসমতা মডুলাস এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 হয়, তবে পরম মানের অসমতার ধর্মাবলীর নিয়মাবলী থেকে আমরা এটাকে লিখতে পারি -1 গ্রেটার দেন ইকুয়াল এক্স অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল 1। আমি কি বলছি যে পরম মানের অসমতার নিয়মাবলী থেকে এটা লিখছি। নিয়মটা কি? যে অসমতায় পরম মান যুক্ত থাকবে অসমতার চিহ্নের পরে যে মানটা থাকবে সেটা দুইটা মান হবে, একটা হবে ধনাত্মক আর একটা হবে ঋণাত্মক। ওই নিয়মাবলী অনুযায়ী এখানে অসমতার পরে ছিল 1, তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখেছি -1 একটা ভ্যালু, আর এটা হচ্ছে +1 আরেকটা ভ্যালু। এটার সাথে সামঞ্জস্যপূর্ণ করে প্রশ্নে যে পরম মান যুক্ত অসমতাটা দেওয়া আছে x মাইনাস হাফ মডুলাস গ্রেটার দেন ইকুয়াল 1, এটাকে সরি এখানে 2, এটাকে আমরা লিখতে পারি -2 গ্রেটার দেন ইকুয়াল x মাইনাস হাফ অথবা x মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 2। মানে অসমতার নিয়মাবলী থেকে এটা লিখছি, এটা হচ্ছে একটা প্রকাশ। কিংবা এটাকে আমরা ইন্টারভাল আকারে লিখতে পারি। ইন্টারভাল আকারে যদি লিখি তাহলে হবে -2 গ্রেটার দেন ইকুয়াল x মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 2। এই যে একটা বিষয়কে আমি দুইভাবে উপস্থাপন করলাম, দুইটা বিষয় কিন্তু সেম। আসলে একটা বিষয়কে যে দুইভাবে উপস্থাপন করলাম এই উপস্থাপনাটা ধারা কি বোঝাচ্ছে? তো এখানে আমরা লিখছি যে -2 গ্রেটার দেন ইকুয়াল x মাইনাস হাফ অথবা x মাইনাস হাফ গ্রেটার দেন ইকুয়াল 2। আমরা যদি এই অংশে x এর জায়গায় এমন একটা মান নিই, সেই মানটা নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে যে উত্তর আসবে সেই উত্তরটা, সেই মানটা এই -2 এর সমান অথবা ছোট হবে। আমি আবার বলতেছি, x এর জায়গায় এমন একটা ভ্যালু আসবে সেটা বসিয়ে যদি আমরা এই অংশে ক্যালকুলেশন করি তাহলে যে উত্তর আসবে সেটা অবশ্যই এই 2 এর সমান অথবা ছোট হবে। অথবা এই অংশের ক্ষেত্রে অর্থাৎ ধনাত্মক 2 এর ক্ষেত্রে x এর জায়গায় যদি আমরা এমন একটা ভ্যালু নেই, সেই ভ্যালুটা বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে যে উত্তর আসবে সেটা অবশ্যই +2 এর সমান অথবা বড় হবে। এটা আমরা সমাধান করে পরবর্তীতে দেখব। এখন এই অংশ সমাধানের ক্ষেত্রে তোমাদের আর একটু নিয়মাবলী জানতে হবে, হয়তো সেটার সাথে তোমরা অধিকাংশ পরিচিত হবা। তো নিয়মটা হচ্ছে সমীকরণ সমাধানের নিয়মাবলী। সমীকরণের সমাধানের নিয়মাবলী হচ্ছে যে সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে তার পক্ষের মানের কোনো পরিবর্তন হয় না। অসমতার সমস্যা সমাধানের ক্ষেত্রে এই নিয়মটা সেম থাকবে। নিয়মটা হচ্ছে
অসমতার উভয় পক্ষে একই সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সমীকরণ সমাধানের ক্ষেত্রে মানের পরিবর্তন হবে না, অসমতার ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে না। তো এই চিহ্ন সংবলিত অসমতার আরো অনেক নিয়ম আছে, যেগুলা কিনা জুবায়ের স্মিথ বইয়ে অ্যাড করা হয়েছে। জাস্ট ভর্তি পরীক্ষার উপযোগী হিসাবে সেখানে 3টা নিয়ম অ্যাড করা হয়েছে, তার মাঝে একটা আমি এখানে বলে দিছি। সো এখন আমরা এটাকে সমীকরণ সমাধানের মতোই সমাধান করতেছি, বা -2 প্লাস হাফ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এক্স, অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 2 প্লাস হাফ। কিভাবে লিখছি এটা? আমাদের প্রয়োজন এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু পাওয়ার জন্য আমাদেরকে বেনিশ করতে হবে এই এক্স এর সাথে যে মাইনাস হাফটা আছে। তো মাইনাস হাফকে তখনই বেনিশ করা যাবে যখন কিনা তার সম বিপরীত মান তার সাথে স্থাপন করা যাবে। সো আমরা উভয় পক্ষে প্লাস হাফ যোগ করছি, প্লাস হাফ যোগ করার ফলে এই মাইনাস হাফ এই প্লাস কাটা গেছে আর এই পাশে এটা হয়ে গেছে, তেমনি ভাবে এখানে এটা হয়েছে। তো এখন ক্যালকুলেশন করি, -3/2 গ্রেটার দেন ইকুয়াল এক্স, অথবা এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 5/2, অথবা এটাকে আমরা লিখতে পারি 3/2 এক্স ইউনিয়ন 5/2। এই বিষয়টা এখন একটু বুঝতে চেষ্টা করো। আমি তোমাদের বলেছিলাম এই জায়গায় এক্স এর ভ্যালু হবে এমন একটা সংখ্যা, যদি সেই সংখ্যাটাকে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে যে উত্তর আসবে সেই উত্তরটা -2 এর সমান অথবা ছোট হবে। এখন এখানে আমরা যে উত্তরটা ক্যালকুলেশন করে পেলাম সেটা হচ্ছে -3/2। আমি যদি একটু ক্যালকুলেশন দেখাই, -3/2 কত আসতেছে? 1.5। সো 1.5 কি -2 থেকে বড় না ছোট? অবশ্যই ছোট, তাহলে আমি যা বলছি তা সঠিক। তেমনি ভাবে এখানে আমি বলছিলাম যে এক্স এর জায়গায় এমন একটা ভ্যালু হবে, যদি সেই ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেশন করা হয় তবে যে উত্তর আসবে তা হবে এই +2 থেকে বড়। সো এখানে আসছে 2.5 সমান সমান হচ্ছে 2 গ্রেটার দেন 2.5, 2 থেকে 2.5 বড়, তাহলে এটাও সঠিক। তো এখানে আমি কি ইউনিয়ন দ্বারা দুইটাকে সংযোগ করে দিছি। এটা কিসের জন্য? এটা করছি, এখানে যে অথবা আছে সেই অথবার পরিবর্তে আমরা ইউনিয়ন দিছি। যদি সেখানে এবং থাকতো তাহলে সেটা হতো ইন্টারসেকশন। সেটা করছি এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে, কারণ এটা দেওয়া আছে। তো এখানে আরো কতগুলো হিসাব আছে, যেমন এখানে দেখতে পারতেছো ক্লোজিং ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট আছে। এই বিষয়টা বোঝার জন্য আর একটু সংখ্যা রেখার সাহায্য নিতে হবে। সো আমরা একটা সংখ্যা রেখা এখানে এঁকে নিলাম। এই সংখ্যা রেখার পরিধি হচ্ছে তোমার -ইনফিনিটি টু +ইনফিনিটি। একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাও আবার একটা সংখ্যা রেখার মাঝে। তাহলে অবশ্যই এটার কোনো একটা নিউট্রাল পয়েন্ট থাকবে যেখান থেকে এই মাইনাসটা শুরু হয়েছে কিংবা প্লাসটা শুরু হয়েছে, সেই বিন্দুটা হচ্ছে 0। এটাই হচ্ছে এই সংখ্যা রেখার অরিজিন। এখন এই 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত অসংখ্য সংখ্যা আছে, এই সংখ্যা রেখায় অসংখ্য পয়েন্ট আছে। এই 0 অরিজিন থেকে -ইনফিনিটি পর্যন্ত অসংখ্য সংখ্যা আছে। কয়েকটা এই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমন একটা সংখ্যা হচ্ছে -1.5, 2.5, 2, -2। আরো অনেক সংখ্যা আছে, যেমন আমরা লিখতে পারি 1.39, 2.50, এমন অনেক সংখ্যা আছে, সেই জন্য এখানে ইনফিনিটি হয়েছে। এখন এখানে অসমতার যে সংজ্ঞা ছিল সেটা হচ্ছে এক্স এর যে ভ্যালু, এখানে আমরা যেটা
একটা পাইছি 2.5। সো আমরা এখানে দাগ কাটি 1 2 3 এভাবে চলমান, -1 -2। এখন এক্স এর একটা ভ্যালু পাইছি -3/2, যেটা সমান সমান হচ্ছে -1.5। তো এখান 0 থেকে এই -1 এর দূরত্ব হচ্ছে 1। তো এটা অসমতায় আমরা যখন মিসআন্ডারস্ট্যান্ড কোর্সে আলোচনা করব, সেখানে এই বিষয়টা ভালোভাবে বোঝাতে চেষ্টা করব যে অসমতার ক্ষেত্রে যেটাই বলো যে দুইটা ভ্যালু হয়, সেই দুইটার ক্ষেত্রে কখনো ঋণাত্মক ভ্যালু হবে না, ধনাত্মক ভ্যালু হবে। সো এই 0 থেকে -1 পর্যন্ত দূরত্ব হচ্ছে 1। তারপরে 1.5 কোথায় অবস্থান করবে? অবশ্যই এই মাঝামাঝি। সো এটা হচ্ছে 1.5 -1.5। সো এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করলাম -1.5। পরবর্তীতে এক্স এর একটা ভ্যালু পেলাম ধনাত্মক, তাহলে এইদিকে আসবে। এই পর্যন্ত 1, এই পর্যন্ত 2, আর এখানে হচ্ছে 2.5। সো এটাকেও আমরা এখানে স্থাপন করলাম। এখন যদি কোনো অসমতায় গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল থাকে, তখন সেই সংখ্যা রেখায় যে সংখ্যাটা উপস্থাপন করবে সেই অবস্থান বিন্দুটা ব্রেক একদম পূর্ণ করে দিতে হবে। এটা হচ্ছে একটা। সো এখানে কি ছিল? গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল দ্বারা আমরা এখানে পূর্ণ করে দিলাম। তেমনি ভাবে এখানে ছিল 5/2, এটা আমরা এখানে পূর্ণ করে দিলাম। তার পরবর্তীতে ওই যে তোমাদের বোঝানোর জন্য আমি বলেছিলাম যে এক্স এর ভ্যালু হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা কিনা এই 2 থেকে ছোট অথবা সমান। যদি 2 থেকে ছোট অথবা সমান হয়, তাহলে অবশ্যই এই যে 1.5 আছে এটা হচ্ছে লাস্ট বিন্দু। কারণ এক্স এর ভ্যালু পাইছি কত? -1.5। তো এটাই হচ্ছে লাস্টের বিন্দু। তো এটা হচ্ছে ছোট একটা শর্ত, আর একটা হচ্ছে 2 এর সমান। তাহলে 2 এর সমানটা কোথায় অবস্থান করতেছে? অবশ্যই 1.5 এর ভিতরে অবস্থান করতেছে। তাহলে সংখ্যাগুলো কি এইদিকে ধাবমান, মাইনাসের দিকে? তো যেহেতু মাইনাসের দিকে ধাবমান, তাহলে এটাকে আমরা ক্লোজিং ব্র্যাকেট কত -3/2 ক্লোজিং ব্র্যাকেট এইদিকে ধাবমান মানে ওপেন, এদিকে চলমান। সো এটা হচ্ছে -ইনফিনিটি, এইদিকে আমরা ওপেনিং করে দিলাম। এই দুইটার পরিচয় হচ্ছে যে ক্লোজিং ব্র্যাকেট, আর এটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট। এটা শুধু ইনইকুয়ালিটির ক্ষেত্রে মানে অসমতার ক্ষেত্রে। জাস্ট তোমাদেরকে আমরা এই বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনাটা একটু বুঝাইতে হইতেছে জাস্ট এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে। তো বুঝতেই পারতেছো যে ফার্স্টে কতটা কঠিন প্রশ্ন করে। এটা হচ্ছে একটা বিষয় না। তারপরে বলছি অথবার জন্য ইউনিয়ন হবে। এটার ক্ষেত্রে আমি আরেকটা ব্যাখ্যা দিতে পারি। এই যে দুইটা ভ্যালু পেলাম, সেই দুইটা ভ্যালু কিসের উপর ভিত্তি করে পেলাম? একই চলক এক্স এর উপর, তাই না? সেই জন্য যেহেতু দুইটা এক্স এর উপর পাচ্ছি, তো দুইটাকে আমি সংযোগ স্থাপন করতে পারি ইউনিয়ন দ্বারা। আর আমরা জানি ইউনিয়ন দ্বারা যোগ করা হয়, তাই না? তো সেমনি ভাবে আমি এখানে যখন বলেছিলাম যে এক্স এর ভ্যালু হবে এমন একটা সংখ্যা, যদি এই অংশে বসিয়ে ক্যালকুলেশন করা হয়, তবে সেই মানটা হবে এই 2 থেকে বড় অথবা সমান। তো 2 থেকে বড় অথবা সমান। এখন 2 থেকে বড় যদি হয়, তাহলে অবশ্যই 2.5 বড়। 2.5 থেকে এই সংখ্যাটা কোন দিকে ধাবমান? ধনাত্মক দিকে। সেম টু সেম এই তোমার ঋণাত্মক দিকে ধাবমান হয়েছিল। তো এই দিকে সংখ্যাগুলো ধাবমান। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাই সর্বশেষ বিন্দু। সো এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ 5/2 কমা প্লাস ইনফিনিটি। সো এটা হচ্ছে ওপেনিং। সো অপশন হচ্ছে তোমাদের এখানে ই। ভয় পাওয়ার কিছু নাই। আশা করতেছি যে তোমরা যদি মিসআন্ডারস্ট্যান্ড কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে এমন কোনো সমস্যাই হবে না, যেমনটা এই প্রশ্নটা আমি তোমাদের বোঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। এই প্রশ্নটা আসছে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের 3 নাম্বার অধ্যায় আছে বীজগাণিতিক রাশি।
দেওয়া আছে a স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান কত? একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে একটা রাশির মান বের করতে হবে। এই সমীকরণ যে দেওয়া আছে এটার সাথে আমরা অপরিচিত হওয়ার কথা না। যারা কিনা 2011, 12, 13 সালে প্রশ্ন সমাধানের ক্লাসটা মনোযোগের সহিত করেছে, তো এই প্রশ্নটা আমরা দুইটা প্রসেসে সমাধান করতে পারি। প্রসেস 1, অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। জাস্ট আমি লিখে দিছি যে অনুসিদ্ধান্ত, ঠিক আছে? অনুসিদ্ধান্ত প্রয়োগ করে, তো অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে গেলে অবশ্যই এই অংশ আমরা প্রয়োগ করব। কি দেওয়া আছে? a স্কোয়ার মাইনাস রুট 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, সেটাই না? এখন উভয় পক্ষে a দ্বারা ভাগ অথবা 1 বাই a দ্বারা গুণ করে, সো আমরা একটা নিব, তোমরা এটা করতে পারো 1 বাই a দ্বারা গুণ করে করতে পারো। জাস্ট আমি তোমাদের জানার জন্য এটা বলে দিতেছি। তো উভয় পক্ষকে 1 বাই a দ্বারা ভাগ করে, তাহলে a স্কোয়ার ভাগে মাইনাস রুট 2a ভাগ a মাইনাস 1 বাই a ভাগ a 0 ভাগ a। এখানে একটু বেসিক তথ্য তোমাদের জানার জন্য দিতে চাই, তারপরেও তোমরা ভুল করবা জানি। সেটা হচ্ছে কোনো সংখ্যা দ্বারা যদি 0 কে ভাগ করা হয় তবে সেটার রেজাল্ট আসবে 0। এর বিপরীত, যদি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হয় তবে এটা হবে আনডিফাইন, অর আমরা যেটা প্রকাশ করি ইনফিনিটি। মনে থাকবে তো? এটা হচ্ছে বেসিক। এখন যদি ভাগ করো তাহলে হবে a মাইনাস রুট 2 মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখানে আরেকটু বিষয় তোমাদের অ্যাড করতে চাই। ফার্স্টে কিন্তু এমন কোরিলেশন, একটার সাথে একটা সম্পর্ক করে প্রশ্নটা করবে। a স্কোয়ার ভাগ হচ্ছে a, কিভাবে a হয়ে গেল? হাউ? এটা তোমাদের জানতে হবে। যদি তুমি জানো তাহলে প্রশ্নটা যে টাইপে ঘুরাই দেখো না কেন তুমি সমাধান করতে পারবা। তার জন্য চলে যেতে হবে 4.1 সূচকের অধ্যায়। সূচকের ক্ষেত্রে যখন সূচক সংবলিত কোনো চলককে ভাগ করা হয় তখন সেখানে সূচকে বিয়োগ হয়, পাওয়ার বিয়োগ হয়। সো কোন সংখ্যার উপর আরেকটা তথ্য দিতেছি, যখন 1 লেখা হয় একটা একটা সূত্র, তখন সেই সংখ্যাটাই থাকে। a টু দি পাওয়ার 1 সমান সমান a, এটা সব সময় বহাল থাকবে, এটা হচ্ছে একটা সূত্র। যদি a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু a হয় তাহলে এখানে এর ভ্যালু কত? a টু দি পাওয়ার 1, কারণ a টু দি পাওয়ার 1 লেখা যায় কথা না লেখা একই কথা, আর এটার উপরে পাওয়ার কত? 2। সো a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? a কমন নাও, 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে a। এই হচ্ছে a হওয়ার কাহিনী এটা। এখন আমরা এই দুইটা রাশিকে একসাথে নিয়ে আসবো। সো a মাইনাস a 1 বাই a, আর উভয় পক্ষে প্লাস 2 রুট 2 যোগ করে দিব। সো এটা হয়ে যাবে এটা। এখন আমরা একটা সমীকরণ পেলাম। এই সমীকরণটাকে এখন আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। কি অনুসিদ্ধান্ত? এখানে যে রাশিটা দেওয়া আছে a কিউব মাইনাস 1 বাই a কিউব, a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান সমান আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই হবে। a কিউব মাইনাস b কিউব এটা সমান সমান আমরা কি জানি? a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b, তাই না? এটাই তো জানি। এই জায়গায় a যেটা আছে সেটা a, 1 বাই a হচ্ছে b। তো এই মানগুলো আমরা এখানে বসাবো, সমান সমান a মাইনাস b তার হোল কিউব প্লাস 3a হচ্ছে a, b হচ্ছে 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a। সো a মাইনাস 1 বাই a এর একটা মান কিন্তু আমরা এখান থেকে পাইছি। এই মানটা আমরা এখন এখানে বসাই। সো রুট 2 কিউব প্লাস হচ্ছে 3
যদি একে এ দ্বারা ভাগ করো তাহলে 1 ইন্টু 3 সমান সমান হচ্ছে 3। সো এটার ভ্যালু হচ্ছে √3। সো √2 কিউব সমান সমান হচ্ছে 2√2 প্লাস হচ্ছে 3√2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5√2। উত্তর হচ্ছে তোমার অপশনে। তো আরেকটু বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে জানি তোমরা সবাই এটা ক্যালকুলেটর সাব দেওয়া করবা কিংবা কেউ মুখস্থ করবা। তোমার হতে পারে সেটা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কাজে না লাগতে পারে, কিংবা সেটা হতে পারে তোমার টিউশনি কিংবা তোমার চাকরি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। কিভাবে √2 কিউব সমান সমান 2√2 হয়, চলো এটা একটু এক্সপ্লোর করি। এখানে কয়টা √2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে অবশ্যই সেখানে 3টা √2 আছে। তো 3টা √2 কে আমরা এখানে লিখতে পারি √2 ইন্টু হচ্ছে √2 ইন্টু হচ্ছে 2√2। 3টা লিখলাম, উপরে 1 দেওয়া যায় কোথাও না দেয় একই কথা। সো এখন √2 ইন্টু √2 কি হচ্ছে, এটা উপরে পাওয়ার 1 এটা উপরে পাওয়ার 1 হয়। সো শুধু এই অংশের জন্য আমরা যদি √2 কমন নিই তাহলে কি হচ্ছে 1 প্লাস 1। আমি স্পষ্ট করে লিখতেছি, √2 যদি কমন নিই 1 প্লাস 1 এটা এক অংশ ইন্টু হচ্ছে √2। সো √2 তার উপরে হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে √2। এখন রুট এর মান হচ্ছে হাফ, উপরে হচ্ছে √2। সূচকের দিকে আমরা এটা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সো হাফ ইন্টু 2 কাটা যাবে, সমান সমান থাকবে হচ্ছে 2, আর এই হচ্ছে √2 সমান সমান হচ্ছে 2√2। এভাবেই কিন্তু হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে যেটা বাড়ির কাজ থাকবো, √3 কিউব সমান সমান কত সেটা অবশ্যই তোমরা এভাবে প্র্যাকটিস করবা। ওকে, বলছিলাম যে এটা প্রসেস 1 এর মাধ্যমে হচ্ছে এটা সমাধান। এখন আমি তোমাদের প্রসেস 2টা করে দেখাবো। তো চলো ওইটাও করি। প্রসেস 2 এর মাধ্যমে যেটা সমাধান করব সেটা হচ্ছে সূত্রের মাধ্যমে। প্রসেস 2 সূত্র অ্যাপ্লাই করে, জাস্ট আমি সংক্ষেপ লিখতেছি, সূত্র ব্যবহার করে। আমরা যখন এক সমাধান করেছিলাম তখন এখানে যে সমীকরণটা দেওয়া ছিল a² - √2a - 1 = 0, এটা থেকে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে a - 1/a = √2। সো আমরা এই অংশের পরে থেকে শুরু করতেছি, জাস্ট আমি এখানেই একসাথে করে দিতেছি। কি হবে, উভয় পক্ষে ঘন করে কর্ণের সূত্র অ্যাপ্লাই করতেছি, a - 1/a তার হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে √2 কিউব। ঠিক আছে, এটা এ এটা বি, যেটা আমি এখানে দেখাইছিলাম তোমাকে। সো a - b হোল কিউব, আর a - b হোল কিউব সমান সমান আমরা জানি a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3a ইন্টু হচ্ছে a ইন্টু a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 2√2। আর 2√2 কিভাবে হয় সেটা কিন্তু এখানে দেখাইছি। এখন a কিউব মাইনাস a কিউব এটা এভাবেই থাকবে, মাইনাস 3 এটা দ্বারা এটা ভাগ করলে 1 হবে, আর এটার একটা মান আছে, সেই মানটা হচ্ছে এই যে এটা √2। সো 3√2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2√2। এখন উভয় পক্ষে 3√2 যোগ করে, সো a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 5√2। এটা হচ্ছে অপশন 2 এর মাধ্যমে সমাধান। সো আনসার হচ্ছে 5√2। 3 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, সমীকরণের মূলগুলো হবে, একটা সমীকরণ দেওয়া আছে। সো প্রথমে তোমাকে জানতে হবে যে মূল কি, কারণ সাস্টে হায়ার ম্যাথের অংশ হিসেবে মূল থেকে প্রশ্ন করে, যেটা কিনা আমরা 2012-13 সালের সমাধানের ক্ষেত্রে দেখেছি। তো মূল হচ্ছে এমন একটা মান, যে মানটা
এই সমীকরণের চলকের জায়গায় স্থাপন করলে সেই সমীকরণটাকে সিদ্ধ করবে, সেটাই হচ্ছে মূল। যদি এমন একটা মান হয় তবে এই সমীকরণের আলোকে আমরা বলতে পারি এই সমীকরণে মূল হচ্ছে এক্স এর এমন একটা মান যেটা এই সমীকরণে বসালে এক্স এর জায়গায় এই সমীকরণটা প্রমাণ করবে, অর্থাৎ এল এইচ এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর এইচ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বাম পক্ষ সমান ডান পক্ষ। সমীকরণটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? এই সমীকরণের কয়টা মূল হবে তোমরা কি বলতে পারবা? যারা হয়তো 2011-12, 2012-13 সালের প্রশ্ন সমাধানগুলো দেখেছো তারা ইজিলি বলে দিতে পারবা এই সমীকরণের 4টা মূল হবে, যার প্রমাণ হচ্ছে এই যে এই 5টা অপশনের মূলগুলা। প্রত্যেক ক্ষেত্রে দেখো 4টা করে মূল দেওয়া আছে, তাহলে এই সমীকরণের 4টা মূল হবে। এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এই মূলগুলো যদি সমীকরণে স্থাপন করা হয় তাহলে যে অপশনের মূলগুলো দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ LHS ইজ ইকুয়াল টু RHS ইজ ইকুয়াল টু 0 হবে, সেই অপশনের মূলগুলো হবে এই প্রশ্নের উত্তর। তোমরা যদি সমীকরণের সিদ্ধের ক্ষেত্রে এ অপশন, বি অপশন, সি অপশন, ই অপশনের মানগুলো নাও, তবে এমন উত্তর আসবে LHS নট ইজ ইকুয়াল টু RHS, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু 0। একমাত্র ডি অপশনের মানগুলো দ্বারা যদি এই সমীকরণে বসানো হয় তবে সেটা হবে LHS ইজ ইকুয়াল টু RHS ইজ ইকুয়াল টু 0। চলো এটা একটু আমরা দেখাই। সো ডি ইজ ইকুয়াল টু প্রথমে x ইজ ইকুয়াল টু -1 হলে সমীকরণ হচ্ছে এটা, জাস্ট আমরা ডাইরেক্ট লিখে ফেলতেছি -1 টু দি পাওয়ার 4 -5 -1 তার স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো -1 টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 1 -5 প্লাস 4 ভা 0 ভা 5 - 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বা 0 ইজ ইকুয়াল টু 0 আসছে। LHS সমান RHS সমান সমান 0। তো আর একটা মূল নিতেছি আমরা 2 নাম্বারটা, x ইজ ইকুয়াল টু -2 হলে কি লিখতে পারি? -2 টু দি পাওয়ার 4 -5 -2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো 2 টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 16 মাইনাস 5 ইন্টু 4 প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বা 20 মাইনাস হচ্ছে 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বা 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো আসছে LHS আর SS ইকুয়াল টু 0। আমি শুধু 2টা নিয়ে দেখাইছি, বাকি 2টা তোমরা করবো ভারীর কাজ। দেখবাই একই উত্তর আসছে, LHS ইজ ইকুয়াল টু RHS ইকুয়াল টু 0। পরের প্রশ্ন লক্ষ্য করো। 100% চক্রবৃদ্ধি হারে কত বছরে মূলধন 128 গুণ হবে? কত বছরে? এই সকল প্রশ্ন সমাধানের ক্ষেত্রে প্রশ্ন পড়বা, কি তথ্য দেওয়া আছে, কি বের করতে হবে সেটা বুঝতে হবে। কত বছরে? আর বছরকে এই মূলধন সম্পৃক্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে আমরা ধরি বছর ইজ ইকুয়াল টু হচ্ছে এন, মুনাফা আসল ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এবং মূলধন অথবা আসল ইজ ইকুয়াল টু হচ্ছে পি। তো 3.5 অধ্যায়ের এই প্রতীকগুলা সম্পর্কে যদি অধ্যায়টা করো তবে তোমরা ধারণা পাবা। বছরকে প্রকাশ করা হয় এন দ্বারা, মুনাফা আসলকে এ দ্বারা, এবং মূলধন অথবা আসলকে পি দ্বারা। আসল সমান সমান পি লেখা যায়, মূলধন সমান সমান পি লেখা যায়। ওকে, এখন প্রশ্নটা সাজাই। আরেকটা বিষয়, মুনাফার হার
আর কে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান সমান কত দেওয়া আছে এখানে? 100%। সো পার্সেন্ট কত? 100/100। সো আর ইজ ইকুয়াল টু লিখতে পারি 100/100 সমান সমান হচ্ছে 1, মুনাফার হার 1। এখন আমরা ব্যাখ্যা দিতে পারি মূলধন পি n বছরে মুনাফার 128 গুণ হবে। যদি পি n বছরে 128 গুণ হয় মুনাফার, তাহলে আমরা লিখতে পারি মুনাফা আসল a ইজ ইকুয়াল টু হচ্ছে 128p। কি ব্যাখ্যা এটার? মূলধন n বছরে মুনাফা আসলে মুনাফার 128 গুণ হবে। আবার আমরা মুনাফা আসল a সমান সমান জানি p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এই মুনাফা আসল a সমান সমান এই একটা হচ্ছে সূত্র। এই এর আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে যে সব বৃদ্ধি মূল, বৃদ্ধি মূল। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটার ক্ষেত্রে সেই প্রকাশক শব্দ ব্যবহার করে আমরা সমাধান করব। এখানেও এ সমান সমান এটা, এ সমান সমান এটা, যেহেতু দুইটা এর অধিভুক্ত, সো দুইটা সমান আমরা লিখতে পারি প্রশ্ন মতে 128p ইজ ইকুয়াল টু হচ্ছে p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। লেখা যায় কিনা? এ সমান সমান এটা, এ সমান সমান এটা, সো এ ইজ ইকুয়াল টু এ বা এটা ইকুয়াল টু এটা। এখন উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে, যদি পি দ্বারা ভাগ করো তাহলে এই পি ভাগ 1 হবে, এই পি ভাগ 1 হবে। তাহলে আলটিমেটলি হচ্ছে কি 128 ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার n। কেন 1 ব্যবহার করছি? কারণ এখানে আর এর মান আমরা পাইছি 1। সো এখন আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 128। এখন যে অবস্থায় আছে সমীকরণটা, সেটা হচ্ছে সূচকীয় সমীকরণ রূপে। আর আমরা যখন 2012-13 সালে প্রশ্ন সমাধান করছি, তখন সেখানে বলেছিলাম যে ভর সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে বৃত্তি সমান হয়, ঠিক এই সূত্রের মতো a টু দি পাওয়ার y বা x ইজ ইকুয়াল টু y হয়। সো 128 হচ্ছে বড় সংখ্যা, এটাকে ভাঙা যায় 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 7। দেখো তো এই সূত্রের সাথে এটা ম্যাচিং করে কিনা। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আছে, এখানে আছে। সো উভয় পক্ষে এ ভাগ করলে x ইজ ইকুয়াল টু y হয়। সো আমরা কি লিখতে পারি? 2 2 চলে যাবে, n ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে n কি ধরছিলাম? যে বছর, সমান সমান হচ্ছে 7। আমরা কনক্লুশনে কি বলতে পারি? 100 চক্রবৃদ্ধি হারে 7 বছরের মূলধন মুনাফার 128 গুণ হবে। সো আনসার হচ্ছে তোমাদের ডি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। 5 নম্বর, একটা ধারা দেওয়া আছে 17 প্লাস 14 প্লাস 11 প্লাস ডট ডট ডট, ধারাটির 20তম পদের যোগফল। ধারাটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা সমান্তর ধারা, তাই না? সো সমান্তর ধারার প্রথমে যে পদটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম পদ, আর প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা। সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে 17, আর সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস হচ্ছে 17 ইজ ইকুয়াল টু হচ্ছে -3। আর n-তম পদকে প্রকাশ করা হয় n দ্বারা। সো n ইজ ইকুয়াল টু হচ্ছে 20। প্রশ্নে যেটা চাওয়া হয়েছে s20, অর্থাৎ n ইজ ইকুয়াল টু হচ্ছে 20, তো sn মানে হচ্ছে 20টি পদের সমষ্টি চাওয়া হয়েছে। তো s20 সমান সমান আমরা লিখতে পারি 20 ভাই হচ্ছে 2, 2 ইন্টু হচ্ছে 17 প্লাস 20 মাইনাস 1 ইন্টু হচ্ছে -3 দ্বিতীয় ব্র্যাকেট। এটা কোথায় থেকে লিখছি? আমরা সমষ্টি সূত্র sn ইজ ইকুয়াল টু জানি n/2 ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা জানি না?
এস এর সমান সমান এখানে দেওয়া আছে কত 20, সো s20 সমান সমান আমরা ডাইরেক্ট এটা লিখে ফেলছি এই সূত্র থেকে। ক্যালকুলেশন করো 10 34 প্লাস 19 মাইনাস 3 দ্বিতীয় ব্র্যাকেট 10, যদি তোমরা একে ক্যালকুলেশন করতে হবে 34 মাইনাস 3 19 হচ্ছে 57, সো 10 ইন্টু হচ্ছে মাইনাস 23 সমান সমান হচ্ছে মাইনাস 230, সো এটা হচ্ছে 20টি পদের সমষ্টি, সো অপশন হচ্ছে বি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, যদি tan থিটা ইকুয়াল টু 1/√2 হয় তবে 3 sin স্কয়ার থিটা সমান সমান কত? এই প্রশ্নটাকে আমরা একের অধিক প্রসেসের মাধ্যমে সমাধান করি। তো তোমাদের প্রস্তুতি সহায়ক হিসেবে আমি সবগুলা প্রসেস দেখিয়ে দিব, যাতে প্রশ্নের মান চেঞ্জ হয়, প্রশ্নের টাইপ চেঞ্জ হয়, তোমরা সমাধান করতে পারো। 6 নম্বর প্রশ্ন, প্রসেস 1 ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে। আমরা যখন ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেখানে 3টা প্রধান সূত্র থেকে আরো 6টা সূত্র বের করেছিলাম, সেই সূত্রগুলো ব্যবহার করব। তাহলে প্রসেস 1 সূত্র ব্যবহার করে, ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে, জাস্ট এইটুকু লিখছি। কি দেওয়া আছে? tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2। এখন উভয় পক্ষে বর্গ করে কি হবে? tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2। এখন tan স্কয়ার থিটার বিপরীত অনুপাত লিখে 1/cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, সরি, এখানে যদি তুমি বর্গ করো তাহলে বের হবে এটা হাফ, cos স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। বা এখন এটা বিপরীতকরণ করে তাহলে cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2। জাস্ট উল্টায় দিছি, এটা cos স্কয়ারটা উপরে নিয়ে গেছি, আবার 2টা উপরে নিয়ে গেছি। তো cos স্কয়ার সমান সমান আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। cos স্কয়ার সমান সমান cos স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে একটা সূত্র। এখন উভয় পক্ষে 1 যোগ করে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3। উভয় পক্ষে 1 যোগ করছি, যদি এখানে 1 যোগ করি তাহলে হবে 3, এখানে 1 যোগ করলে প্লাস মাইনাস কাটা গিয়া ফিনিশ হয়ে যাবে এটা। বা এখন cosec স্কয়ারের বিপরীত অনুপাত লিখে, cosec স্কয়ারের বিপরীত অনুপাত কি? অবশ্যই 1/sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এখন আবার এটা বিপরীতকরণ করি ঠিক এটার মতো, তাহলে সাইন উপরে নিয়ে গেলে কি হবে? sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1/3, এই 3 নিচে যে 1 ছিল সেটা উপরে চলে গেছে 1/3। দেখো এখন প্রশ্নে কি চাওয়া হয়েছে? 3 sin স্কয়ার থিটা। এখন আমরা সমীকরণ সমাধানের ক্ষেত্রে জেনেছিলাম সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে সেখানে সমীকরণের উভয় পক্ষে মানের কোনো পরিবর্তন হয় না। প্রশ্নে চাওয়া হয়েছে 3 sin স্কয়ার থিটা, আমাদের প্রয়োজন 3 sin স্কয়ার থিটা, আর আমাকে এখানে আছে sin স্কয়ার থিটা। কোন সংখ্যাটা এখানে গুণ করলে 3 sin স্কয়ার সমান হবে? অবশ্যই 3। সো আমরা এটাকে লিখতে পারি বা 3 sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 3 ইন্টু 1/3, বা 3 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের আনসার, অপশন হচ্ছে এ। এটা হচ্ছে প্রসেস 1 এর মাধ্যমে সমাধান, প্রসেস 1। এখন আমি প্রসেস 2টা দেখাবো। প্রসেস 2টা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করে। ত্রিকোণমিতিক অনুপাত, ওই যে 6টা অনুপাত ছিল একটা ছন্দের মাধ্যমে। সাধু ললিত অম্বলি কলিকাতা আসিয়া টাকা লইয়া ভাগিলেন, ছন্দের শেষের লাইন যেটা দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2, আর আমরা tan থিটা সমান সমান জানি টাকা লইয়া, লইয়া ভাগিলেন মানে হচ্ছে ভূমি। এগুলো কোথায় থেকে আসবে? অবশ্যই একটা ত্রিভুজ থেকে, তার জন্য আমাদের প্রয়োজন একটা ত্রিভুজ আঁকা। আমরা এঁকে নিলাম একটা সমকোণী ত্রিভুজ, যার এবিসি এর আলোকে কোণ সি হচ্ছে থিটা।
এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো এখানে লম্বর মান কত? 1, ভূমি ইজ ইকুয়াল টু কত? √2। প্রশ্নে চাওয়া হয়েছে প্রদত্ত রাশি 3 sin স্কয়ার থিটা, আর আমরা সাইন সমান সমান জানি সাদুল্ললিত অতিভুজ। অতিভুজ তার স্কয়ার, এটাই না? এটা হচ্ছে বাংলায় লিখে তোমাদের বুঝাইছি, এটা চাওয়া হয়েছে। তো এখানে লম্ব কত? এ থিটা কোণের সাপেক্ষে লম্ব 1, কিন্তু অতিভুজকে আমরা জানি, অতিভুজ জানি না। এই ক্ষেত্রে অতিভুজ জানা যাবে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। তো এসি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? রুট ওভার অফ লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস হচ্ছে √2 তার স্কয়ার, তাই না? ডাইরেক্ট লিখে ফেলছি। সো যে ক্যালকুলেশন করো 1 + 2 ইজ ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এখানে অতিভুজ কত? √3। এখন মান বসাও তুমি, সমান সমান 3 1 √3 তার স্কয়ার। সো 3/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখানেও প্রসেস 1 এর মাধ্যমে উত্তর আসছে 1, এখানেও প্রসেস 2 এর মাধ্যমে উত্তর আসছে 1। সো অপশন হচ্ছে তোমাদের এ। এখানে আমরা 6টা প্রশ্ন সমাধান করছি, চলো ওইগুলোও সমাধান করি। মাঝখানে আমি একটু কথা বলে নিই যে দেখো তোমরা বুঝতে পারতেছো ফার্স্টের প্রশ্ন কত টাফ হয়, তো সমাধান করার ক্ষেত্রে সেটা তোমরা ধরতেই পারতেছো। জাস্ট আমি সহজভাবে বোঝাচ্ছি দেখে হয়তো কেউ কেউ বুঝতে পারতেছো। আমি আশা করব যে তোমরা যদি মিস সাস্টেন কোর্সটা করো তাহলে তোমাদের প্রস্তুতিটা একটা গোছালো প্রস্তুতি হবে। 7 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এবিসি ত্রিভুজের কোণ এ 40 ডিগ্রি এবং বিসি এর সমদ্বিখণ্ডী ডি বিন্দুতে মিলিত হলো এবং কোণ বিডিসি একটি মান কত? এই সকল প্রশ্ন সমাধানের ক্ষেত্রে একটু চেষ্টা করবা যে চিত্র একে সমাধান করার জন্য। এই প্রশ্নের আলোকে প্রথম অংশটা জাস্ট আমি চিত্রায়িত করব। কি দেওয়া আছে? এ বি সি ত্রিভুজ। সো আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি। এই ত্রিভুজের দেওয়া আছে কোণ এ, এই কোণ এ সমান সমান হচ্ছে 40 ডিগ্রি। সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে বিসি। পরবর্তীতে কোণ বি এবং সি এর একটি সমদ্বিখণ্ডী ডি বিন্দুতে মিলিত হয়, তাহলে কোণ বি কোনটা? এটা এবং এটা। এই দুইটা এই শব্দের উপরে ডিপেন্ড করতেছে আসলে কি বোঝাচ্ছে। সমদ্বিখণ্ডক দুইটা অংশ, খণ্ড করব দুইটা কিন্তু সমান করে। যদি এই কোণ বি এবং সি কে সমদ্বিখণ্ডক করে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়, সেই ত্রিভুজটা হচ্ছে বিডিসি। যখন সমদ্বিখণ্ডক করছিল তখন এই শব্দ থেকে আমরা ধরতে পারছিলাম যে এটা যদি সমান হয় তাহলে এটা সমান হবে, এটা যদি সমান হয় তাহলে এটা সমান হবে। তো এই এটাও সমান এটাও সমান, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসিটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ সমান, এটা এটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি? কোণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ সি, তাই না? যদি এ বি সি ত্রিভুজ থেকে আমরা কোণ বি জানতে পারি তাহলে কোণ সি জানতে পারবো। যদি কোণ বি জানা যায় কোণ সি জানা যায় তাহলে আমরা এখানে যেটা চাওয়া হয়েছে বিডিসি জানতে পারবো। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এখানে দুইটা ত্রিভুজের ফাংশন আছে। প্রথমে আমরা লিখতেছি ত্রিভুজ এ বি সি এ। এখন আমরা একটা তথ্য জানি, সেটা হচ্ছে যে 3 কোণের সমষ্টি 2 সমকোণ। যদি ত্রিভুজ এবিসি এর 3 কোণের সমষ্টি 2 সমকোণ হয় তাহলে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, তাই না? এখন মান বসাও। কোণের মান কত? দেখো চিত্রে দেওয়া আছে 40 ডিগ্রি। সো 40 ডিগ্রি প্লাস কোণ বি প্লাস হচ্ছে কোণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। অনেক হয়তো কনফিউশন থাকতে পারে যে ভাইয়া আপনি কোণ বি প্লাস কোণ বি কিভাবে লিখছেন? দেখো ত্রিভুজটা যখন সমদ্বিখণ্ডিত হয়েছিল তখন এখান থেকে আমরা তথ্য পেয়েছিলাম যে ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু।
সমদ্বিবাহুর দুইটা কোণ সমান, আর সেই কোণগুলো হচ্ছে বি এবং সি। এই ক্ষেত্রে আমরা এখানে লিখেছিলাম বি ইজ ইকুয়াল টু সি। সো এইখানে যে সি আছে, এখানে মান আছে বি, কোণ সি এর মান হচ্ছে বি, সেই বি এখানে লিখছি। ক্যালকুলেশন করো, উভয় পক্ষে 40 ডিগ্রি বিয়োগ করে। সো আমরা লিখতে পারি কোণ 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 40 ডিগ্রি, বা কোণ 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 140 ডিগ্রি, বা কোণ b ইজ ইকুয়াল টু হচ্ছে 70 ডিগ্রি। এখন আমরা পাইছি এই কোণ b এর মান, কোণ c এর মান পাইছি। আমি বলছিলাম যদি কোণ b এর মান পাওয়া যায় কিংবা কোণ c এর মান পাওয়া যায়, তবে সেটাকে সমদ্বিখণ্ডিত করে ত্রিভুজ বিডিসি এ অ্যাপ্লাই করে এই যে চাওয়া হয়েছে প্রশ্নে বিডিসি এর মান পাওয়া যাবে। তো তাহলে অবশ্যই সেটাকে এই ত্রিভুজ বিডিসি এ অ্যাপ্লাই করতে হবে। এখানে আরেকটা আমরা প্রশ্নে যে শর্তটা দেওয়া ছিল যে সমদ্বিখণ্ডক, তাহলে কোনটাকে সমদ্বিখণ্ডিত করবে? এখানে যে কোণ বি পাইছি, কোণ বি সমান সমান এখানে যে সি পাইছি সেটাকে, তাহলে আমরা সমদ্বি ভাগ করলে হবে হাফ ইন্টু কোণ বি সমান সমান হচ্ছে 35 ডিগ্রি, সমান 2 ভাগ করছি, 70 কে 2 ভাগ করছি হচ্ছে 35। এখন ত্রিভুজ বিডিসি এর আলোকে সেম 3 কোণের সমষ্টি 2 সমকোণ। সো আমরা অ্যাপ্লাই করব কোণ বি প্লাস হচ্ছে কোণ সি প্লাস হচ্ছে কোণ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এটা কি আমরা লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। এখন একটা বিষয় লক্ষ্য করো, কোণ বি সমান সমান হচ্ছে কোণ সি, কোণ বি সমান সমান হচ্ছে কোণ সি, আর এখানে কোণ বি সমান সমান একটা মান পাইছি হাফ বি। তাহলে আমরা কি লিখতে পারি? এইখানে কোণ বি এর জায়গায় আমরা কি মাইনাস হাফ বি লিখতে পারি, মাইনাস হাফ বি লিখতে পারি। সো হাফ বি প্লাস হচ্ছে হাফ সি প্লাস হচ্ছে কোণ বিডি সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দেখো কোণ হাফ বি এর একটা মান আছে 35, আর কোণ হাফ বি সমান সমান হচ্ছে কোণ হাফ সি, তাহলে এটাও 35। সো 35 ডিগ্রি প্লাস হচ্ছে 35 ডিগ্রি প্লাস হচ্ছে কোণ বিডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 180, বা কোণ বিডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান সমান হচ্ছে 110 ডিগ্রি। সো কোণ বিডিসি এর মান হচ্ছে 110 ডিগ্রি, অপশন হচ্ছে ডি। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, একটি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব দৈর্ঘ্য 2√3 একক, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? জাস্ট দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে লম্ব দৈর্ঘ্য। এই লম্ব দৈর্ঘ্যটা কোথায় থাকবে? অবশ্যই এই ত্রিভুজে থাকবে। তা হয়েছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল। তো একটা মানের উপর ভিত্তি করে তো আর ক্ষেত্রফল আসবে না, তাহলে ক্ষেত্রফলটা আসবে কোথায় থেকে? এই সমবাহু ত্রিভুজ থেকে। চলো একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ধরে নিলাম এ বিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এই সমবাহু ত্রিভুজের যখন আমরা দূরত্ব ও উচ্চতা পড়েছিলাম তখন বলেছিলাম একটা ভূরেখা। তো ভূরেখার আলোকে এই ত্রিভুজের বিসি হচ্ছে ভূমি, আর এটার শীর্ষ হচ্ছে এ। সো এই শীর্ষ এ থেকে বিসি এর উপর এখানে লম্ব দৈর্ঘ্য আমরা আঁকতেছি ডি, এটার মান হচ্ছে 2√3। বের করতে হবে ক্ষেত্রফল। দেখো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি, প্রথমে আমরা এঁকে নিয়েছিলাম, সেটা কি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি ধরেছিলাম এ এ এ। এই ত্রিভুজের আলোকে ত্রিভুজ এবিসি এ বাহুর আলোকে ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? √3/4
স্কোয়ার। বা অতিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। তো এটা আমরা ধরে নিচ্ছি এবং সেই ধরার আলোকে এটা ক্ষেত্রফল। পরবর্তীতে যখন এই ভূমির উপর এ শীর্ষবিন্দুতে এ ডি লম্ব এঁকেছিলাম, তখন এই লম্ব এবং ভূমি দুইটা তত্ত্বের সৃষ্টি হয়েছে। একইভাবে এই ভূমি এবং লম্বের ভিত্তিতে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে কোন ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু, এখানে ভূমি হচ্ছে বিসি ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে এডি। এই দুইটা ক্ষেত্রফল থেকে এখানে এডির মানটা বের করতে হবে। সো একই ত্রিভুজের এ বি সি এর এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তো আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কি লেখা যায়? এটা সমান এটা। সুতরাং প্রশ্ন মতে √3/4 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, বিসির মান কত এখানে এ। দেখো দুইটা বিষয়কে সমান করে লেখার পর এখানে শুধু এর মানটা ছাড়া প্রত্যেকটার মান দেওয়া আছে। সো আমি এটাকে এই পাশে লিখতেছি, লিখতে পারি √3/4 এর মান যেহেতু জানা নাই, সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এ ইন্টু হচ্ছে 2√3, বা এখন যদি ক্যালকুলেশন করো তাহলে হবে √3/4 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে √3a। এখন উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে, যদি এ দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে এ ভাগে সমান সমান হচ্ছে √3 হবে, এখান থেকে একটা বিয়োগ হবে, তো থাকবে এ। তাহলে আমরা লিখতে পারি √3/4 এ ইজ ইকুয়াল টু হচ্ছে √3। এখন উভয় পক্ষে √3/4 ভাগ করে তাহলে এ ইজ ইকুয়াল টু হবে √3/2 হবে 4, আর এই √3 চলে আসবে নিচে। সো এই √3 আর √3 ভাগ 1 সমান সমান এ ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1। এটা কি ধরছিলাম আমরা? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সো এ ইজ ইকুয়াল টু 4। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার। এখানে এর ভ্যালু পাইছি 4, সমান সমান আমরা এটা লিখতে পারি √3/4 ইন্টু হচ্ছে 4 স্কোয়ার সমান সমান আনসার হচ্ছে 4√3। এটা হচ্ছে এই সমবাহুদের ক্ষেত্রফল। সো অপশন হচ্ছে তোমাদের বি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো 9। সাবিপ্রবির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ 2500 শিক্ষার্থীদের মধ্যে 1400 জন বি ইউনিটে এবং 610 জন এ ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হলো। যদি 175 জন উভয় ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হয়ে থাকে তবে কতজন কোন ইউনিটের জন্য নির্বাচিত হয়নি? এই প্রশ্নটা আসছে তোমাদের 2011-12 সালের প্রশ্নের অনুরূপ। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে সাস্টের বিগত বছরের প্রশ্ন থেকে কমন টাইপ প্রশ্ন হয় কিংবা হুবহু প্রশ্ন হয়। আমি আবার বলতেছি, কারণ আমি বলছিলাম যে আমি এই কথাটা বারবারই বলবো তোমাদের। ফার্স্টে 45% প্রশ্ন হবে কমন টাইপ, সি কমন টাইপ। 5% প্রশ্ন হবে হুবহু, সেম টু সেম, যেমনটা এখানে হয়েছে। তো দুইটা যদি তুমি যোগ করো তাহলে হবে 50%। যদি তুমি বিগত বছরের প্রশ্নগুলা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমার 50% প্রস্তুতি কমপ্লিট হবে। ঠিক আছে? তো এই প্রশ্নটা আমরা যে সমাধান করব এর থেকে আরো ভালো ধারণা পেতে আমি তোমাদের এখানে হিন্টস দিছি, কারণ যুব ম্যাথ বই এভাবে হিন্টসই দেওয়া হয়েছে সমাধানের শেষে যে 2011-12 সালের 5 নং প্রশ্নে চেক করো, ওইখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা। চলো এই বিষয়টা আমরা একটু চিত্রের রূপ দিই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা আমি করতেছি। সো এটা হচ্ছে ভ্যান চিত্র। এই ভ্যান চিত্রের টোটাল শিক্ষার্থী নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 2500। বি ইউনিটে উত্তীর্ণ, এটা হচ্ছে বি, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1400। সো
ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 610। এ এবং বি ইউনিটে অর্থাৎ এই স্পর্শ বিন্দুটাতে কয় শ্রেণীর শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ বি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 175। এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, এই টাইপের প্রশ্ন আসলে যে কোনো প্রশ্ন আসছে তো, এই যে 2011 সালে আসছে, এখন আমরা সমাধান করতেছি হচ্ছে 2013-14 সালে, মাঝখানে 1 বছর গ্যাপ দিয়ে চলে আসছে। যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো, প্রশ্ন সমাধান করতে পারবা। কি করছে, বি ইউনিটের 1400 শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, মানে হচ্ছে এই সম্পূর্ণটা, তাই না? তেমনি ভাবে 610 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এই সম্পূর্ণটা। তাহলে এখানে কি হয়েছে, পরবর্তীতে এই যে স্পর্শবিন্দুটা আছে, স্পর্শবিন্দুতে উত্তীর্ণ হয়েছে 175 জন, মানে উভয় ইউনিটে। এখানে বি ইউনিট উত্তীর্ণ হয়েছে, এখানে এ ইউনিট উত্তীর্ণ হয়েছে। বি এবং এ ইউনিটে উভয়ে উত্তীর্ণ হয়েছে, মানে তিনটা অংশেতেই উত্তীর্ণ হয়েছে। পজিটিভ একটা সেন্স কিন্তু আছে, উত্তীর্ণ হয়েছে। প্রশ্নে চাওয়া হয়েছে নির্বাচিত হয়নি, মানে উত্তীর্ণ হয়নি, নেগেটিভ উত্তর চাওয়া হয়েছে। এখন যে বিষয়টা বুঝাবো সেটা হচ্ছে, যদি বলা হয় বি ইউনিটে কতজন উত্তীর্ণ হয়নি, তখন সেটা আমরা কিভাবে পাবো? অবশ্যই যখন উভয় ইউনিটে উত্তীর্ণ হয়েছিল তখন এই বির অংশটা এর সাথে চলে গিয়েছিল। সেই ক্ষেত্রে যখন প্রশ্ন করবে এই বি ইউনিটে কতজন উত্তীর্ণ হয়নি, তখন সেটা অবশ্যই বি থেকে বিয়োগ হয়ে যাবে, গিয়ে এর সাথে যোগ হবে। একইভাবে যদি প্রশ্ন করা হয় যে এ ইউনিটে কতজন উত্তীর্ণ হয়নি, তখন কি হবে? এই স্পর্শক অংশটা এর থেকে ছেড়ে গিয়ে বির সাথে যোগ হবে। তাহলে কি হচ্ছে, দুইটার যোগ থেকে কমন যেটা আছে সেটা প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি বি যোগ এ বিয়োগ হচ্ছে বি ইন্টারসেকশন এ। আর এই বিষয়টাই আমরা সূত্রের মাধ্যমে জানি, নাম্বার অফ বি যোগ মানে ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ বি যোগ হচ্ছে নাম্বার অফ এ, উভয়টার থেকে কমনটা বিয়োগ সমান সমান নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। এভাবে এই সূত্রটা আসছে। মান বসাও। নাম্বার অফ বি সমান সমান টোটাল হচ্ছে 1400, এখানে লিখে দিচ্ছি। নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1400, নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 610, নাম্বার অফ বি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 175। মান বসাও। 1400 প্লাস হচ্ছে 610 বিয়োগ হচ্ছে 175। ক্যালকুলেশন করো। 1400 যোগ 610 বিয়োগ হচ্ছে 175, কত আসছে? 1835। এতজন শিক্ষার্থী এখান থেকে উত্তীর্ণ হয় নাই। প্রথম যখন বুঝাচ্ছিলাম তখন আমি বলেছিলাম এতে উত্তীর্ণ হয়েছে, উভয়ে উত্তীর্ণ হয়েছে, এতে উত্তীর্ণ হয়েছে, পজিটিভ আনসার আসছে। পরবর্তীতে যখন বুঝাচ্ছিলাম বি ইউনিটে উত্তীর্ণ হয় নাই, এ ইউনিটে উত্তীর্ণ হয় নাই, প্রশ্নে চাওয়া হয়েছে এই এ এবং বি কোনোটিতে উত্তীর্ণ হয় নাই, মানে এই ড্যাশ ড্যাশ অংশটি, ড্যাশ ড্যাশ অংশগুলো যদি কোনোটাতে উত্তীর্ণ না হয়, তাহলে এই যে বি এবং এর অস্তিত্ব আছে সেই অস্তিত্ব এখানে থাকবে না। যদি অস্তিত্ব বেনিশ করতে যায়, তাহলে অবশ্যই এখানে নাম্বার অফ এর যে আছে সেটা থেকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে কোনো ইউনিটের জন্য উত্তীর্ণ হয় নাই। সেই বিষয়টাকে আমরা হায়ার ম্যাথের ভাষায় যেটা শিখছি সেটা হচ্ছে নাম্বার অফ বি ইউনিয়ন এ তার ইউনিভার্স সমান সমান নাম্বার অফ এস বিয়োগ হচ্ছে নাম্বার অফ বি ইউনিয়ন এ। নাম্বার অফ এস সমান সমান হচ্ছে
2500 বিয়োগ হচ্ছে 1835, যদি ক্যালকুলেশন করো মাইনাস হচ্ছে 2500 হচ্ছে 665। এটাই হচ্ছে উত্তর তোমাদের, অপশন ডি। অর্থাৎ সাবিপ্রবির ভর্তি পরীক্ষায় 665 জন কোন ইউনিটে উত্তীর্ণ হয় নাই। আশা করি যে এর থেকে সহজভাবে বোঝানোর সাধ্য আর কেউ নেই। ওকে, 10 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থে 6 গুণ, ক্ষেত্রফল 486 বর্গ ফুট। বাগানটি ঘেরাও করার জন্য 3 ফুট অন্তর খুঁটি ব্যবহার করলে মোট কতটি খুঁটির প্রয়োজন? ভাইয়া এই বিষয়টা বুঝো, চা হয়েছে কি খুঁটি প্রয়োজন, মানে সংখ্যা চা হয়েছে, আর সেই খুঁটিগুলা কোথায় ব্যবহার করা হবে? প্রশ্নে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে বাগানটা হচ্ছে আয়তকার, তাই না? বাগানটা হচ্ছে আয়তকার। এখন যখন খুঁটি ব্যবহার করা হবে, তবে অবশ্যই বাগানের ভিতর দিয়ে ব্যবহার করবে না, অবশ্যই এই যে বাহিরের দিকটা আছে এই দিক দিয়ে খুঁটি দিলেই তো ঘেরাও হবে না। মাঝখান দিয়ে খুঁটি মারলে কি এখানে ঘেরাও হবে? এটা তো ভিতরে মেরে দিল, তাহলে এটা ঘেরাও হলো কোথায়? আমরা জানি এই যে বাহিরের দিকটা আছে, যেহেতু আমরা এটা আয়তকার বিবেচনা করতেছি, এই বাহিরের দিকে এই আয়তক্ষেত্রের পরিসীমা অবস্থান করতেছে। তো এই পরিসীমা বরাবর কিন্তু খুঁটিটা মারা হবে। যদি এই আয়তক্ষেত্রের পরিসীমা জানা যায়, তবে এখানে কতগুলা খুঁটি মারা হয়েছে সেটা জানা যাবে। আর সেটা জানার জন্য আমাদের প্রয়োজন হবে এই যে আয়তক্ষেত্রটা আছে সেটার ক্ষেত্রফল, যেটা কিনে দেওয়া আছে। কিন্তু আয়তক্ষেত্রের একটা ক্ষেত্রফল দেওয়া থাকলে কিন্তু আরেকটা ক্ষেত্রফল দেওয়া নাই। আমরা জানি তখনই একটা ক্ষেত্রফলের সমান লিখতে পারি যখন কিনা আরেকটা ক্ষেত্রফল দেওয়া থাকে। সেটা কোথায় থেকে আসবে? এই যে ইনফরমেশন দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ, সেটা থেকে। তাহলে কি বলছে? বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ। কোনটা কার গুণ? অবশ্যই প্রস্থের। আর এখানে প্রস্থ কোনটা? এখানে প্রস্থ হচ্ছে বি, সি এবং এ বি। এখানে দৈর্ঘ্য হচ্ছে এডি বিসি। আমরা জানি আয়তক্ষেত্রের এক জোড়া বাহু প্রত্যেকের সমান ও সমান্তরাল, সেই জন্য আমি বলছি এটা সমান এটা, এটা সমান এটা। এখন ধরি প্রস্থ সমান সমান এক্স, তাহলে এটা কি হবে? এক্স। এই শর্ত অনুযায়ী তাহলে দৈর্ঘ্য কি হবে? এই প্রস্থের 6 গুণ, মানে হচ্ছে 6x। দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। আর যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য হচ্ছে 6x। সো এক্স 6x মানে হচ্ছে দৈর্ঘ্য, সমান সমান হচ্ছে 6 স্কোয়ার। আর একটা ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল লিখতে পারি। সুতরাং প্রশ্ন মতে 6x² ইজ ইকুয়াল টু হচ্ছে 486। লেখা যায় কিনা এটা? আমি এই বিষয়টার জন্য দুঃখিত, কারণ সবকিছু তো আর এমন ভাবে লিখে বোঝানো যায় না। আর তোমরা ভর্তি পরীক্ষায় তো আমরা এসএসসি বলো কিংবা জেএসসি বলো, যেভাবে ব্যাখ্যা করে উত্তর করছি, ভর্তি পরীক্ষায় যদি তুমি এটা করতে যাও, ফার্স্টে তোমার 1 মিনিট প্লাস সময় দেওয়া হয়, হবে না। 2 মিনিট দিলেও তোমার হবে না, জাস্ট তোমার বুঝে নিতে হবে। এখন উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে যদি ভাগ করো, তাহলে হবে 6 স্কোয়ার। 486 ভাগ হচ্ছে 6, ক্যালকুলেটর ইউজ করো। 486 ভাগ হচ্ছে 681, বা x² ইজ ইকুয়াল টু হচ্ছে 81। এখন বর্গমূল করো উভয় পক্ষে, সো x ইজ ইকুয়াল টু হচ্ছে 9। আর এখানে x কি ধরেছিলাম? x সমান সমান ধরেছিলাম আমরা এখানে, তো তাহলে x ইজ ইকুয়াল টু 9 লিখছি। তাহলে 6x সমান সমান কত হবে? 6x সমান সমান হচ্ছে 6 ইন্টু 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 54। দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম।
দৈর্ঘ্য আর যদি প্রস্থ জানা থাকে তাহলে সেই আয়তক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু আমরা জানি সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 54 আর হচ্ছে 9, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান ক্যালকুলেশন করো, যে 9 প্লাস হচ্ছে 54 ইন্টু হচ্ছে 2 126। সো আমরা কিন্তু এখন পরিসীমা পেয়ে গেছি। আর আমি তোমাদের বলেছিলাম যে অবশ্যই কুটি এই পরিসীমা বরাবর মারা হবে। এখন এই কনসেপ্টটা একটু বুঝো। বাগানটি ঘেরা করার জন্য প্রতি 3 ফুট অন্তর অন্তর কুটি ব্যবহার করব। 3 ফুট ধরো এখান থেকে কুটি মারা শুরু হয়েছে, পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 126। তাহলে এখানে যদি একটা খুঁটি মারে তাহলে আবার 3 ফুট অন্তরে এখানে একটা খুঁটি মারা হবে। আসলে এটা কি বোঝায়? যখন এখানে একবার খুঁটি মারে তখন এই পরিসীমাটাকে একবার ভাগ করে, আবার যখন আরেকটা খুঁটি এখানে মারা হয় তখন সেটা আবার ভাগ করে। যখন দুইবার ভাগ করছে পরিসীমাটাকে তখন সেখানে দুইটা খুঁটির সংখ্যা পাওয়া গেছে। কি বোঝা যাচ্ছে তাহলে? পরিসীমাটা ভাগ খুঁটির দূরত্ব দ্বারা ভাগ করার ফলে খুঁটির সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে যদি এই টোটাল যে পরিসীমাটা আছে সেটাকে ভাগ করা হয় তাহলে খুঁটির সংখ্যা পাওয়া যাবে। সেটা কিসের দ্বারা ভাগ হবে? এই যে 3 ফুট অন্তর অন্তর এখানে খুঁটি মারছিল। সো আমি লিখলাম না, জাস্ট এখানে করে দিতেছি সংখ্যা মানে হচ্ছে খুঁটির সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে 126 ভাগ হচ্ছে 3। তো এখন যদি ক্যালকুলেশন করো 126 ভাগ হচ্ছে 3 হচ্ছে 42, এটাই হচ্ছে উত্তর। তো অপশন হচ্ছে 42। এই হচ্ছে 2013-14 সালে প্রশ্নের সমাধান। আশা করা যায় যে এর থেকে সহজ স্পষ্ট ভাষায় কেউ বোঝানোর সক্ষমতা নেই, যদি বোঝাতে পারে তো ভালোই। তো পরবর্তী আমরা এখানে 2014-15 সালের প্রশ্ন ওয়ান শুট ক্লাসের মাধ্যমে এভাবে সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে।